আসসালামু আলাইকুম। আমি আয়েশা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী 20 তারিখ থেকে, তাই তোমাদের একটা পরীক্ষার প্রস্তুতিমূলক একটা ক্লাস নেওয়া হবে। আজকের ক্লাসটা হবে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। তোমাদের সিলেবাস হচ্ছে, প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস হচ্ছে অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় থাকবে। প্রশ্নের ধরন হবে 40টি প্রশ্ন দেওয়া হবে তোমাকে। বহু নির্বাচনী প্রশ্ন যেভাবে থাকে ওরকম, কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের 4টা করে অপশন দেওয়া থাকে। এখানে কোনো অপশন দেওয়া হবে না, শুধু প্রশ্নটা তোমাকে দেওয়া হবে, তুমি উত্তরটা তোমার নিজে থেকে লিখতে হবে। প্রশ্নগুলো কী ধরনের হবে, কীভাবে প্রস্তুতি নিলে তুমি পরীক্ষায় মোটামুটি ভালো পরীক্ষা দিতে পারবে, সেই বিষয়ে আজকের ক্লাসটা হবে। ক্লাসের নাম দেওয়া হয়েছে প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। ওই অধ্যায়টিতে বেশিরভাগ টার্মগুলো ম্যাথমেটিক্যাল। তা আমরা ওই অধ্যায়টি প্রথম পোর্শন ছিল, ওই অধ্যায়টি 3টা অংশে বিভক্ত। একটা পোর্শন ছিল উপযোগ নিয়ে, একটা পোর্শন চাহিদা, যোগান, স্থিতিস্থাপকতা এসব নিয়ে, আর একটা পোর্শন ভারসাম্য নিয়ে। আমরা আজকে প্রত্যেকটা পোর্শনের পুরো দ্বিতীয় অধ্যায়েরই ছোট ছোট যে অংশগুলো তোমার বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং যে অংশগুলো পড়লে তুমি এক কথায় উত্তর করতে সুবিধা হবে তোমার, সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি আমরা একদম বিস্তারিত একাদশ শ্রেণীতে তোমাদেরকে পড়িয়েছিলাম। কলেজে যখন ক্লাস হয়েছিল তোমাদের শুরুর দিকে, এই অধ্যায়টি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ষান্মাসিক পরীক্ষার আগে। সব প্রথমে আমরা দেখব উপযোগ কি। উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। যেমন মনে করো তোমার পিপাসা পেল, তুমি পানি খেয়েছো, পিপাসা মেটানোর জন্য অবশ্যই আমরা পানি পান করব। পানি পান করার পরে তুমি একটি তৃপ্তি পাবে বা পিপাসা যে নিবারণ হয়েছে সেটা ফিল করবে। এই যে আমরা অনুভব করি, এটাকে বলা হয় উপযোগ। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। তুমি পানির অভাব ফিল করেছিলে, তৃষ্ণা পেয়েছে, তোমার তৃষ্ণা নিবারণের জন্য তুমি পানি পান করেছো। এই যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হয় উপযোগ। উপযোগের কিছু ধারণা আছে এবং সেগুলো সূত্র সহ আমরা বিস্তারিত আলোচনা করব। মোট উপযোগ কি? কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। মনে করো তুমি 3টি কমলা লেবু খেয়েছো। 3টি কমলা লেবু থেকে তুমি পর্যায়ক্রমে মনে করো প্রথম কমলা লেবু থেকে চার ইউটিল উপযোগ লাভ করেছো, দ্বিতীয় কমলা থেকে 5 ইউটিল, তৃতীয় কমলা থেকে 6 ইউটিল উপযোগ লাভ করেছো। সেই ক্ষেত্রে তোমার মোট উপযোগ কত হবে? ওই 3টি কমলা থেকে তুমি যে উপযোগগুলো পেয়েছো সেগুলোর সমষ্টি করলে যে উপযোগটা হবে সেটাই হবে কি মোট উপযোগ। যেমন মোট উপযোগের সূত্রটা হচ্ছে U1 প্লাস U2 প্লাস U ডট ডট UN। এখানে 1টা 2টা এরকম n তম দ্রব্য তুমি ভোগ করছো। সেই ক্ষেত্রে সকল দ্রব্য থেকে যে উপযোগগুলো পাবে সবগুলোর সমষ্টি হবে কি মোট উপযোগ। TU মানে হচ্ছে টোটাল ইউটিলিটি, আর U1 U2 UN এসব হচ্ছে বিভিন্ন একক দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগের পরিমাণ। মনে করো আমি ধরলাম আমরা কয়টা কমলা খেয়েছি? 3টি কমলা। প্রথম কমলা থেকে মনে করো আমরা 4 ইউটিল উপযোগ পেলাম, দ্বিতীয় কমলা থেকে 5 ইউটিল উপযোগ পেলাম, তৃতীয় কমলা থেকে 6 ইউটিল উপযোগ পেলাম। তাহলে আমাদের মোট উপযোগ কত হবে? 6 আর 5 11, 11 আর 4 15 ইউটিল। আচ্ছা, এই যে আমি এখানে ইউটিল বলছি, এটা কি? উপযোগ পরিমাপের একককে বলা হয় ইউটিল। আমরা যেমন পানি তরল দ্রব্য পরিমাপ করি, সেটার একককে কি বলি? লিটার। সেরকম কোনো যেমন চাল ডাল এসব যখন পরিমাপ করি তখন আমরা কিভাবে পরিমাপ করি? কেজিতে অথবা কিলোগ্রামে। এত কিলো, 100 কিলোগ্রাম বা 500 কিলোগ্রাম, 250 কিলোগ্রাম, 1000 কিলোগ্রাম, ঠিক আছে, বা 1 কেজি 2 কেজি এরকম পরিমাপ করি। সেরকম উপযোগ পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? উপযোগ পরিমাপের একককে কি বলা হয়? ইউটিল বলা হয়। উপযোগ পরিমাপের একককে কি বলা হয়? ইউটিল বলা হয়। তাহলে এখানে মোট উপযোগ কত হলো? 15 ইউটিল। এই যে 3টি কমলা থেকে মোট যে উপযোগ লাভ করেছে তার সমষ্টি হচ্ছে কি মোট উপযোগ। এখন আসো 2 নাম্বার হচ্ছে গড় উপযোগ।
গড় উপযোগ হচ্ছে মোট উপযোগকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে তুমি গড় উপযোগ পাবে। মোট উপযোগকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় উপযোগ পাবে। যেমন একটু আগের উদাহরণে আমরা 3টি কমলা খেয়েছিলাম, 3টি কমলা থেকে আমরা মোট উপযোগ পেয়েছি 15 ইউটিল। তাহলে 15 ইউটিল উপযোগকে যখন তুমি 3 দিয়ে ভাগ করবে তখন তুমি পাবে কি গড় উপযোগ। এই যে গড় উপযোগের সূত্রটা হচ্ছে টিইউ ডিভাইডেড বাই কিউ। ইউ মানে হচ্ছে অ্যাভারেজ ইউটিলিটি অর্থাৎ গড় উপযোগ, টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি বা ভোগের একক। এখন আমরা পূর্বের উদাহরণটাতে দেখি কত মোট উপযোগ পাচ্ছি 15 ইউটিল। আমাদের কয়টা দ্রব্য ছিল? 3টা দ্রব্য। তাহলে আমার গড় উপযোগ কত হবে? 5 ইউটিল। এখন আসো প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কি? অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি প্রান্তিক উপযোগ। অথবা এটার আরেকটা সংজ্ঞা হচ্ছে ভোগের এককের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের সূত্রটা হচ্ছে mu equal to del PU divided by del Q। এই ত্রিভুজের মতো চিহ্নটা আমরা কোনো দ্রব্যের পরিবর্তন বোঝাতে ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় ডেল। mu মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ, del TU মানে হচ্ছে মোট উপযোগের পরিবর্তন, আর del Q মানে হচ্ছে ভোগের এককের পরিবর্তন। ভোগের এককের পরিবর্তন দ্বারা মোট উপযোগের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হবে প্রান্তিক উপযোগ। একটা উদাহরণ দেই, মনে করো 3টি কমলা থেকে মোট উপযোগ পাচ্ছ তুমি 24 ইউটিল। পরে চতুর্থ 4টা কমলা ভোগ করলে মোট উপযোগ হবে 30 ইউটিল। দেখো যখন আমরা 3 নম্বর থেকে 4 নম্বর দ্রব্যটি ভোগ করেছি তখন মোট উপযোগের একটা পরিবর্তন হয়েছে। এই যে দ্রব্যভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় প্রান্তিক উপযোগ। সেটি আমরা এখন ম্যাথমেটিক্যালি তোমাকে দেখাবো। mu সমান হচ্ছে del TU ডিভাইডেড বাই del Q। del TU মানে হচ্ছে এই যে টিউ পরিবর্তন হয়েছে, দ্বিতীয় টিউ থেকে প্রথম টিউটি তুমি বিয়োগ করবে। del Q মানে হচ্ছে পরবর্তী ভোগ থেকে পূর্বের ভোগটিকে তুমি বিয়োগ করবে। এখানে পরবর্তী মোট উপযোগ হচ্ছে 30, পূর্ববর্তী মোট উপযোগ হচ্ছে 24, 30 থেকে 24 বিয়োগ করবে। এখানে পরবর্তী ভোগ হচ্ছে 4টি, প্রথম ভোগ ছিল 3টি, তাহলে 4 থেকে 3কে বিয়োগ করবে। 30 থেকে 24 গেলে 6, 4 থেকে 3 গেলে 1, তাহলে কত হবে? 6 ইউটিল হবে প্রান্তিক উপযোগ। তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে এই সূত্রগুলো তুমি করে ফেলবে, সংজ্ঞাগুলো করে ফেলবে। উপযোগ কাকে বলে, মোট, প্রান্তিক আর গড় উপযোগ কাকে বলে, এবং সূত্রগুলো। সূত্রটা বুঝলে তুমি এরকম ম্যাথমেটিক্যাল টার্ম দিলে সেগুলো করতে পারবে। এরপরে এরপরে আমরা দেখবো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক। আচ্ছা, সম্পর্কগুলোকে 3টা অংশে বিভক্ত করে দেখানো হয়। হ্যাঁ, এগুলো আমরা জাস্ট সম্পর্কগুলো দেখবো। এটা চিত্র, সূচি সহ ব্যাখ্যা এগুলো আমাদের এক কথায় উত্তর বা এমসিকিউর জন্য প্রয়োজন নেই। আমরা শুধু সম্পর্কগুলো একটু দেখবো। প্রশ্নটা কিভাবে আসবে সেটাও আমি বলে দিব। প্রথমে আসো সম্পর্কগুলো দেখি। টিউ যখন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, mu তখন বৃদ্ধি পায়। আচ্ছা, টিউ মানে হচ্ছে মোট উপযোগ অর্থাৎ টোটাল ইউটিলিটি, mu মানে হচ্ছে প্রান্তিক উপযোগ। লেখার সুবিধার্থে এবং যেহেতু জায়গা সংকোচন রয়েছে সেই জন্য আমি সংক্ষেপে লিখেছি। টিউ যখন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, mu তখন বৃদ্ধি পায়। টিউ যখন স্থির বা সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, mu তখন স্থির থাকে। টিউ যখন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, mu তখন হ্রাস পায়। এই 3 নম্বর সম্পর্কটাতে আরো 2টা সম্পর্ক আমরা সাধারণত দেখিয়ে থাকি। একটি হচ্ছে টিউ যখন সর্বোচ্চ হয়, mu তখন 0 হয়। আরেকটা হচ্ছে টিউ যখন হ্রাস পায়, mu তখন ঋণাত্মক হয়। প্রশ্নটা তোমাকে কিভাবে করা, তোমাকে বলতে পারে mu কখন 0 হয়? কখন 0 হয়? টিউ যখন সর্বোচ্চ হয়। আবার টিউ যখন হ্রাস পায়, mu তখন কত হয়? mu তখন কিরূপ হয়? mu তখন ঋণাত্মক হয়। কখন mu বৃদ্ধি পায়? যখন টিউ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় তখন mu বৃদ্ধি পায়। কখন প্রান্তিক উপযোগ স্থির থাকে? যখন টিউ স্থির হারে বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ স্থির থাকে। কখন প্রান্তিক উপযোগ হ্রাস পায়? যখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ যখন 0 হয় তখন টিউ এর মান কত হয়? তখন টিউ এর মান সর্বোচ্চ হয়। এভাবে প্রশ্নগুলো আসতে পারে।
এরপরে আসো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন হেনরিক বোসেন, জার্মান অর্থনীতিবিদ হেনরিক বোসেন। তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে এই বিধিটির প্রবক্তাকে, তখন তোমরা বলবে, তখন উত্তরটা হবে হেনরিক বোসেন। বিধিটির প্রবক্তা ছিলেন হেনরিক বোসেন, কিন্তু উনি এটার পূর্ণাঙ্গ ধারণা ব্যাখ্যা করেন নাই। এটার পূর্ণাঙ্গ ধারণা দিয়েছেন অধ্যাপক আলফ্রেড মার্শাল। এই বিধিটির মূল বক্তব্য হচ্ছে, যখন কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক ক্রমাগত ভোগ করতে থাকে, তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ হ্রাসের এই প্রবণতাটাকেই তিনি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে ব্যাখ্যা করেছেন। এরপরে এখন আমরা চাহিদা সম্পর্কে জানব। চাহিদা কি? কোনো দ্রব্যে পাওয়ার যে আকাঙ্ক্ষা, কোনো দ্রব্য বা সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা, তাকে বলা হয় চাহিদা। কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলবে না। চাহিদা হতে হলে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। অর্থনীতির ভাষায় এই 3টি শর্ত বা বৈশিষ্ট্য যদি থাকে, তাকে বলা হবে কি? চাহিদা। শর্তগুলো কি কি? দ্রব্য ক্রয়ের ইচ্ছা, দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য, অর্থ ব্যয়ের ইচ্ছা। অর্থাৎ তুমি দ্রব্যটা ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকার পরে তোমার ওই আর্থিক সামর্থ্যটা থাকতে হবে, এবং সামর্থ্যে যে পরিমাণ সামর্থ্য আছে সেটা ব্যয়ের ইচ্ছাও তোমার থাকতে হবে। না হলে অর্থনীতিতে ওই চাহিদাটাকে চাহিদা বলে গণ্য করা হবে না। যেমন মনে করো ভিক্ষুকের গাড়ি ক্রয়ের ইচ্ছা। একজন ভিক্ষুকের পক্ষে গাড়ি ক্রয় করা কখনোই সম্ভব নয়, কারণ তার ইচ্ছাটা আছে, ক্রয়ের সামর্থ্যও নেই। যেহেতু সামর্থ্য নেই, অর্থ ব্যয়ের ইচ্ছাটাও অপ্রাসঙ্গিক। সেই জন্য ভিক্ষুকের গাড়ি ক্রয়ের ইচ্ছাটা অর্থনীতিতে চাহিদা বলবে না। চাহিদা হতে হলে অবশ্যই আমাকে এই 3টি বৈশিষ্ট্য পূরণ করতে হবে। তাহলে তোমার প্রশ্নটা আসতে পারে যে চাহিদার শর্ত কয়টি? 3টি। আচ্ছা, চাহিদার সাথে রিলেটেড চাহিদার বিভিন্ন নির্ধারক রয়েছে। নির্ধারকগুলোর মধ্যে কিছু দ্রব্য আছে যেগুলো নিয়ে তোমার এক কথায় উত্তর বা এমসিকিউ থাকে। ওই টপিকগুলো একটু আলোচনা করে দেবো। যেমন ধরো বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্য কি? যখন একটি দ্রব্যের পরিবর্তে ভোক্তা অন্য দ্রব্য ভোগ করতে পারে, তখন দ্রব্য দুটিকে পরস্পরের বিকল্প দ্রব্য বলা হয়। একটি দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য ভোগ করতে পারে। যেমন ধরো চিনি ও গুড়। আমরা কোনো খাবার মিষ্টি করতে চিনি বা গুড় দুটি একসাথে ব্যবহার করি না, চিনি অথবা কি করি? গুড় ব্যবহার করি। এরকম আরো অনেকগুলো দ্রব্য আছে যেগুলো তুমি বিকল্প হিসেবে দেখাতে পারো। যেমন চা ও কফি, তুমি একই সময়ে চা আর কফি দুইটা ভোগ করবে না, হয়তো চা খাবে, না হয় কফি পান করবে। সেজন্য চিনি আর গুড় হচ্ছে বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্যের বেলায় চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়, কারণ বিকল্প দ্রব্যের বেলায় দামের সাথে চাহিদার সম্পর্কটি সমমুখী থাকে। সেই জন্য বিকল্প দ্রব্যের বেলায় চাহিদা রেখাটি ঊর্ধ্বগামী হয়। ঠিক এরকম তোমাকে প্রশ্ন করতে পারে এখানে যে চিনি ও গুড় কি ধরনের দ্রব্য, অথবা একটি বিকল্প দ্রব্যের উদাহরণ দাও, দুটি বিকল্প দ্রব্যের উদাহরণ দাও, অথবা বিকল্প দ্রব্যের বেলায় চাহিদা রেখার আকৃতি কিরূপ হয়? চাহিদা রেখার আকৃতি হয় ঊর্ধ্বমুখী, বাম থেকে ডানে ঊর্ধ্বমুখী। আসো এরপরে পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য কি? যখন ভোক্তা একটি দ্রব্যের পাশাপাশি অপর একটি দ্রব্য ভোগ করে, তখন তাকে দ্রব্য দুটিকে বলা হয় পরস্পরের পরিপূরক দ্রব্য। একটি দ্রব্যের পাশাপাশি যখন আরেকটি দ্রব্য ভোগ করে, যেমন ধরো মোবাইল ও সিম কার্ড। আমরা যখন মোবাইল ব্যবহার করি, অবশ্যই মোবাইলের সাথে আমাকে কি করতে হয়? সিম কার্ড ইউজ করতে হয়। মোবাইল ও এরকম ডান ও বাম পায়ের জুতো, আমরা নিশ্চয়ই একটা জুতো পরে বাইরে বের হই না। যখনই আমরা জুতো পরবো, অবশ্যই ডান আর বাম পায়ের জুতো একসাথেই পরবো, ব্যবহার করব। সেই জন্য যখন একটি দ্রব্যের পাশাপাশি ভোক্তা আরেকটি দ্রব্য ভোগ করতে বাধ্য হয়, তখন দ্রব্য দুটিকে বলা হয় পরস্পরের পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যের বেলায় চাহিদা রেখার আকৃতি হয় বাম থেকে ডানে নিম্নগামী। তো তোমার প্রশ্নটা হতে পারে মোবাইল ও সিম কার্ড কি ধরনের দ্রব্য, অথবা পরিপূরক দ্রব্যের বেলায় চাহিদা রেখার আকৃতি কিরূপ হয়? বাম থেকে ডানে নিম্নগামী হয়। এখন আসো গিফেন দ্রব্য। বাজারের অতি নিকৃষ্ট মানের পণ্যকে গিফেন দ্রব্য বলা হয়। এখন তুমি বলতে পারো যে এটার উদাহরণ কি? নির্দিষ্ট কোনো উদাহরণ গিফেন দ্রব্যের আসলে নেই। যেমন মনে করো
বাজারে প্রচলিত চাল, তুমি বাজারে মোটা চালকে গিফেন দ্রব্য বলতে পারো। কেন? বাজারে যত রকম চাল বিক্রি হচ্ছে তার মধ্যে সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে একদম নিকৃষ্ট মানের পণ্য হবে মোটা চালটা। সেই জন্য আমরা বলতে পারি যে প্রচলিত চালগুলোর মধ্যে যেহেতু মোটা চালটাই সবচাইতে নিম্নমানের, তাই আমরা ওই মোটা চালটাকে কি বলতে পারি? গিফেন দ্রব্য বলতে পারি। এই গিফেন দ্রব্য সম্পর্কে ধারণা দিয়েছিলেন 1840 সালে। কত সালে? 1840 সালে কে? স্যার রবার্ট গিফেন। গিফেন দ্রব্য সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন, সেই জন্য তার নাম অনুসারে এই দ্রব্যটিকে বলা হয় গিফেন দ্রব্য। গিফেন দ্রব্যের বেলায়ও দামের সাথে চাহিদার সম্পর্কটি সমমুখী থাকে, অর্থাৎ গিফেন দ্রব্যের বেলায় দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমে গেলে চাহিদা কমে যায়, তাই রেখাটি হবে ঊর্ধ্বগামী। এখন আসো ব্যাবেলন দ্রব্য। 19বিংশ শতকে অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী থরস্টেইন ব্যাবেলন নামে একজন অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী সর্বপ্রথম এই ধরনের দ্রব্য সম্পর্কে ধারণা দেন। আসলে অতি জাঁকজমকপূর্ণকে আমরা কি বলতে পারি? ব্যাবেলন দ্রব্য বলতে পারি। অতি জাঁকজমকপূর্ণ দ্রব্যকে অথবা বিলাসজাত দ্রব্যকে আমরা কি বলতে পারি? ব্যাবেলন দ্রব্য বলতে পারি। সাধারণত বিলাসজাত দ্রব্যের বেলায় দেখা যায় কিছু সমাজের বিত্তশালী ব্যক্তি সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এরকম মানসিকতায় এ ধরনের দ্রব্যগুলো ভোগ করে থাকে। সেই ক্ষেত্রে বিলাসজাত দ্রব্যের বেলায় দেখা যায় দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণটা বৃদ্ধি পায়, আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণটা হ্রাস পায়। এই ধরনের দ্রব্যের বেলায়ও চাহিদা রেখাটি কিরকম হবে? ঊর্ধ্বগামী হবে, কারণ সম্পর্কটি কিরকম হয়ে যাচ্ছে? সমমুখী হয়ে যাচ্ছে। সাধারণত চাহিদার সাথে দামের সম্পর্কটি বিপরীত থাকে। কেমন থাকে? বিপরীত থাকে। শুধু বিকল্প কিছু কিছু ক্ষেত্রে সেটা ভিন্নতা দেখা দেয়। যেমন ধরো বিকল্প দ্রব্যের বেলায়, গিফেন দ্রব্যের বেলায়, ব্যাবেলন দ্রব্যের বেলায়, এই তিনটি দ্রব্যের বেলায় এই দামের সাথে চাহিদার সম্পর্কটি কেমন হয়ে পড়ছে? সমমুখী হয়ে পড়ছে, তাই রেখাটি হচ্ছে ঊর্ধ্বগামী। আর যখন নিম্নগামী হয় সেটা হচ্ছে সাধারণ দ্রব্যের বেলায় আর পরিপূরক দ্রব্যের বেলায়। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তোমার সাধারণত এমসিকিউতে বা এক কথায় উত্তরে এই টাইপের প্রশ্ন থাকতে পারে যে বিলাসজাত দ্রব্যের বেলায় চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে, ব্যাবেলন দ্রব্যের বেলায় চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে, গিফেন দ্রব্যের বেলায় চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে। তুমি শুধু এটা মনে রাখবে, যদি কখনো দুটি চলকের মধ্যে সম্পর্ক সমমুখী হয় তাহলে রেখাটি হবে ঊর্ধ্বগামী। যখন সমমুখী সম্পর্ক হবে, কেমন? সমমুখী বা ধনাত্মক সম্পর্ক হবে, তখন রেখাটি হবে কিরকম? ঊর্ধ্বমুখী। আর যখন বিপরীত বা ঋণাত্মক সম্পর্ক হবে তখন রেখাটি হবে নিম্নগামী। এটা তুমি মনে রাখলে বাকিগুলো তুমি তোমার এমনিতেই মনে থাকবে। গিফেন দ্রব্যের বেলায় সম্পর্কটা আমরা জানি সমমুখী হয়, তাই রেখাটি হবে ঊর্ধ্বগামী। ব্যাবেলন দ্রব্যের বেলায় সম্পর্কটি সমমুখী হয়, তাই রেখাটি হবে ঊর্ধ্বগামী। বিকল্প দ্রব্যের বেলায় সম্পর্কটি সমমুখী হয়, তাই রেখাটি হবে ঊর্ধ্বগামী। কিন্তু পরিপূরক দ্রব্যের বেলায় সম্পর্কটি ঋণাত্মক হয়। সাধারণত স্বাভাবিক দ্রব্যের বেলায় সম্পর্কটি ঋণাত্মক হয়, তাই রেখাটি নিম্নগামী হবে। ঠিক আছে, এখন আসো আমরা চাহিদা বিধি নিয়ে একটু আলোচনা করব। চাহিদা বিধি কি? ল অফ ডিমান্ড বলে থাকে। হ্যাঁ, চাহিদা বিধি কি? চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। একটু আগে আমরা চাহিদার কিছু নির্ধারকের কথা বলেছিলাম। সেই অন্যান্য সব বিষয়গুলোকে আমরা স্থির ধরে নিয়ে শুধুমাত্র দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের যে বিপরীত সম্পর্ক দেখানো হয়, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এই দামের সাথে চাহিদার পরিমাণের এই বিপরীত সম্পর্কটাকেই বলা হয় কি? চাহিদা বিধি। সেটি একটি সূচি দিয়ে আর চিত্র দিয়ে দেখাচ্ছি। সূচি হচ্ছে, যেহেতু শুধুমাত্র কি করছে? দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক দেখাচ্ছে। কোথায়? চাহিদা বিধিতে। দাম হচ্ছে ধরো 10 টাকা আর 20 টাকা দেখাচ্ছি আমরা, তখন পরিমাণ দেখাবো, একটু খেয়াল করো। দেখো, দাম ছিল 10 টাকা থেকে বেড়ে 20 টাকা, পরিমাণ হয়েছে 6 একক থেকে কমে 4 একক। অর্থাৎ দাম বৃদ্ধির ফলে দেখো পরিমাণটি হ্রাস পেয়েছে। এখানে কি দেখাচ্ছে? বিপরীত সম্পর্ক দেখাচ্ছে। দাম বাড়লে চাহিদা কমছে, আবার দাম কমলে চাহিদা বাড়ছে।
এটি আমরা চিত্রে দেখালে চিত্রটি হবে এরকম, এদিকে ধরো দাম দেখাচ্ছে, এদিকে পরিমাণ দেখাচ্ছে। পরিমাণ হচ্ছে 6 আর 4, 2, 4, 6, আর দাম হচ্ছে 10 আর 20। যখন 10 টাকা তখন পরিমাণ হচ্ছে 6, যখন 20 টাকা তখন পরিমাণ হচ্ছে 4। এটা হচ্ছে কি চাহিদা রেখা। এখানে দেখো দামের সাথে চাহিদার সম্পর্কটি বিপরীত, দাম যখন বৃদ্ধি পেয়েছে পরিমাণ তখন হ্রাস পেয়েছে। এই যে বিপরীত সম্পর্ক দেখায়, এই সম্পর্কটাকেই বলা হয় কি চাহিদা বৃদ্ধি। এখন আসো আমরা আরো কিছু ধারণা সম্পর্কে জানবো, যেমন ধরো অপেক্ষক কি, অপেক্ষক কি জানবো, হ্যাঁ, তারপরে চলক কি জানবো, আচ্ছা অপেক্ষক জানতে হলে আমাকে আগে চলক জানতে হবে, সেজন্য আমরা চলক থেকে জানি। প্রথমে আসো চলক কি জানি। চলক কি? কোন তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে বলা হয় চলক। চলক দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন চলক, অন্যটা হচ্ছে অধীন চলক। যেমন ধরো আমরা বললাম যে একটু আগে চাহিদার পরিমাণের কথা বললাম, সেই চাহিদার পরিমাণের মধ্যে এখানে চাহিদাও একটা চলক, আর একটা দামও একটা চলক। চাহিদা, দাম, যোগান, এগুলো সব কি অর্থনৈতিক চলক, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা চলক। এই দামের সাথে চাহিদার সম্পর্কটা আমরা দেখাই। এখন দেখো দামের সাথে চাহিদার সম্পর্ক যখন দেখানো হয়, সেখানে দাম হচ্ছে স্বাধীন চলক। যে চলক অন্য চলকের মানের উপরে নির্ভরশীল নয় তাকে বলা হয় স্বাধীন চলক, আর যে চলক অন্য চলকের মানের উপরে নির্ভরশীল তাকে বলা হয় অধীন চলক। সেই জন্য দাম হচ্ছে এখানে স্বাধীন চলক, আর চাহিদার পরিমাণ হবে এখানে অধীন চলক। চাহিদার পরিমাণ হবে এখানে অধীন চলক। দাম হচ্ছে স্বাধীন চলক, চাহিদার পরিমাণ হচ্ছে অধীন চলক। আচ্ছা, স্বাধীন চলক হচ্ছে যে চলক অন্য চলকের মানের উপর নির্ভরশীল নয়, অধীন চলক হচ্ছে যে চলক অন্য চলকের মানের উপরে নির্ভরশীল। এখন আসো ধ্রুবক কি? কোন তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে বলা হয় ধ্রুবক। যে বৈশিষ্ট্যটি পরিবর্তন হবে না, যেমন এখানে চাহিদার পরিমাণ, দাম এগুলো পরিবর্তন হয়, সেজন্য এগুলোকে বলা হয় কি চলক, আর যেগুলো পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় ধ্রুবক। সাধারণত আমরা ইংরেজি বর্ণমালার এ, বি, সি এরকম শব্দ দ্বারা ধ্রুবক দেখায়, অথবা 1, 2, 3 এরকম শব্দ দ্বারা আমরা ধ্রুবক দেখাই। তারপর আসো পরামিতি। এগুলো সংজ্ঞাগুলো তুমি জেনে রাখবে, এগুলো আমাদের লাগবে। সাধারণত অজানা ধ্রুবককে বলা হয় পরামিতি। তাকে অজানা ধ্রুবককে বলা হয় পরামিতি। যে ধ্রুবকের মানগুলো আমরা জানি না, এরকম অজানা ধ্রুবকগুলোকে বলা হয় পরামিতি। যেমন আলফা, বিটা, গামা এরকম কিছু শব্দ, এটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা। এরকম শব্দগুলো আমরা অর্থনীতিতে পরামিতি হিসেবে ব্যবহার করে থাকি। এগুলো আসলে গাণিতিক টার্ম। তোমাদের ওই যেমন এটাকে কি বলা হয় এরকম প্রশ্ন আসতে পারে, তোমাকে এই দুটা চিহ্ন দিয়ে বলতে পারে যে এগুলোকে গাণিতিক ভাষায় কি বলা হয়, পরামিতি বলা হয়। বা পরামিতি কাকে বলে? অজানা ধ্রুবককে পরামিতি বলে। ধ্রুবক কি? A, B, C 1, 2, 3 এরকম বিভিন্ন সংখ্যা আমরা দেখাতে পারি, সেগুলো হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখন আসো অপেক্ষক কি? এই যে দুইটা চলক নিয়ে বললাম, স্বাধীন চলক এবং অধীন চলকের, অথবা বলতে পারি দুটি চলকের নির্ভরশীলতার সম্পর্ককে দুটি চলকের, এই যে স্বাধীন চলক আর অধীন চলক, এই দুইটা চলকের নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিকভাবে যখন দেখায় তখন তাকে বলা হয় অপেক্ষক। যখন এই স্বাধীন চলক এবং অধীন চলক, এই দুটি চলকের নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অপেক্ষক। এটা আমরা দেখাতে পারি, যেমন ধরো q = ফাংশন অফ p,
অথবা কিউডি ইকুয়াল টু, আরো সহজ তুমি যদি দেখো তাহলে সহজে বুঝবে। যেমন এটি একটি অপেক্ষক, এই অপেক্ষকটিতে দেখো এই কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ আর এই পি হচ্ছে দাম। এখানে পি হচ্ছে স্বাধীন চলক, কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ। কেন স্বাধীন চলক সেটা একটু বুঝাই দিই। দেখো এখানে পি এর মান যদি আমরা 1 ধরি তাহলে 2 একে 2, 10 থেকে 2 গেলে 8। কিউডি এর মান কত বের হচ্ছে? 8। পি এর মান যদি আমরা 2 ধরি, 2 দুগুণে 4, 10 থেকে 4 গেলে 6। কিউডি এর মান কত হচ্ছে? 6। যতবার পি পরিবর্তন হচ্ছে ততবার কিউডিটাও কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি যদি এখন কিউডি এর মান 1 ধরি, এখানে কোনো পরিবর্তন হবে? হবে না। আবার যদি 2 ধরি তাও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কিউডি কার উপর নির্ভর করছে? পি এর উপরে। অর্থাৎ যে চলক অন্য চলকের মানের উপর নির্ভর করে তাকে বলা হয় অধীন চলক, আর যে চলক নিজেই নিজের মান নির্ণয় করতে পারে তাকে বলা হয় স্বাধীন চলক। তাই এখানে পি হচ্ছে স্বাধীন চলক আর কিউডি হচ্ছে অধীন চলক। এই দুইটি চলকের মধ্যে যে গাণিতিক সম্পর্ক, যে সম্পর্ক নির্ভরশীলতা, সেটা যখন আমি একদম গাণিতিকভাবে লিখেছি তাকে বলা হবে কি? অপেক্ষক। আচ্ছা, এটি হচ্ছে একটি চাহিদা অপেক্ষক। কারণ এখানে দেখো চাহিদা, কিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। এখানে চাহিদার পরিমাণের সাথে দামের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পেয়েছে। এই যখন চাহিদার পরিমাণের সাথে দামের নির্ভরশীলতার সম্পর্ক, অথবা বলতে পারো যে চাহিদাকে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের সাথে চাহিদার পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ক যে অপেক্ষকের মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় কি? চাহিদা অপেক্ষক। চাহিদাকে প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান সমূহের সাথে চাহিদার পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক সেটা যখন অপেক্ষকের মাধ্যমে দেখানো হয় তখন তাকে বলা হয় কি? চাহিদা অপেক্ষক। আচ্ছা, এখন আমরা দেখব চাহিদা অপেক্ষক। তাহলে এটা কি ছিল? চাহিদা অপেক্ষক। আচ্ছা, QD equal to tan minus 2p। তোমাকে আমি এই অপেক্ষক দিয়ে অনেকগুলো প্রশ্ন করতে পারি। যেমন আমি তোমাকে বলতে পারি অপেক্ষকে p এর মান কত হলে কিউডি সমান 0 হয় বলতে পারি। আচ্ছা, 2 বলতে পারি p equal to 2 হলে কিউডি সমান কত বলতে পারি। আচ্ছা, কিউডি equal to tan minus 2p, এটি কি ধরনের অপেক্ষক বলতে পারি। আচ্ছা, আরো বলতে পারি উপরের অপেক্ষকে ছেদক কত। আরো বলতে পারি অপেক্ষকে সহগ কত। এখন অপেক্ষকটাকে ছেদককে সহগকে এগুলো আমরা জানি না, তাই না? এখন এগুলো একটু জানবো। আচ্ছা, এই যে অপেক্ষকটা, এখানে দুইটা মান দেয়া, তাই না? একটু আগে লিখি তাহলে সুবিধা হবে। মাইনাস দুইটাই করা, একটা 10 আর একটা 2p। আচ্ছা, এখানে এটা একটা চলক, চলকের সাথে যে থাকে তাকে বলা হয় সহগ। চলকের সাথে যে থাকে তাকে বলা হয় কি? সহগ। তাহলে এখানে সহগ কত? -2। এই মাইনাস সাইন সহ কিন্তু তখন ওখানে বলতে হবে সহগ কত। তাইলে এই যে এখানে একটা প্রশ্ন ছিল, উপরের অপেক্ষকের সহগ কত? -2। চলো, উপরের অপেক্ষকের ছেদক কত? এই যে এখানে যে সংখ্যাটা দেয়া থাকে সেটাকে বলা হয় ছেদক। এটা হচ্ছে ছেদক, আর এই চলকের সাথে যে থাকে তাকে বলা হয় সহগ। এটা হচ্ছে ছেদক। তাহলে ছেদক কত? 10। আচ্ছা, আরো প্রশ্ন ছিল, অপেক্ষকে p এর মান কত হলে কিউডি এর মান 0 হবে? এখানে tan minus 2p দেয়া, p কত বসালে মানটা 0 আসবে। এখন আমি যদি p এর মান 5 বলি তাহলে 5 দুগুণে 10, এখানে কত? 10। এটা +10, এটা -10, +10 -10 বাদ গেলে কত হবে? 0। একটু করে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। কিউডি সমান 10 minus 2p। আমি যদি p এর মান 5 ধরি তাহলে মানটা কেমন হবে? 10 - 5 দুগুণে 10। এটা -10, এটা +10, 10 10 কাটা গেলে কত হয়?
0। তোমার প্রশ্ন ছিল পি এর মান কত হলে কিউডি এর মান 0 হয়। পি এর মান 5 হলে কিউডি এর মান 0 হয়। তোমার প্রশ্নটার উত্তর কত হবে তাহলে? পি এর মান কত হইতে হবে? 5 হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হইতে পারে পি ইকুয়াল টু 2 হলে কিউডি সমান কত? এখানে যদি আমি পি এর মান 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 10 থেকে 4 গেলে 6, তখন কিউ এর মান কত হবে? 6। আচ্ছা, কিউডি ইকুয়াল টু 10 - 2p, এটি কি ধরনের অপেক্ষক? এটি একটি চাহিদা অপেক্ষক। এটি কি অপেক্ষক? চাহিদা অপেক্ষক। ঠিক আছে? এই সেম পড়াগুলো আমরা, এটা ছিল কি চাহিদা অপেক্ষক। আচ্ছা, পরে আসছি। অপেক্ষক থেকে তোমাকে আমি বললাম যে কিউডি ইকুয়াল টু 10 - 2p, অপেক্ষক থেকে একটা রেখা অঙ্কন করো। তোমাকে আমি বলতে পারি, হ্যাঁ, রেখা অঙ্কন করতে হলে আমাকে কি করতে হবে? পি এর কতগুলা মানের জন্য কিউডি এর কতগুলা মান আমাকে নির্ণয় করতে হবে, তারপরে রেখা অঙ্কন করতে হবে। আচ্ছা, অথবা আমি বলতে পারি যে অপেক্ষকটির রেখার আকৃতি কিরূপ হবে। হ্যাঁ, আমরা ধরলাম পি এর মান ধরলাম 1, 2, 3, তখন কিউ এর মান কত আসবে? এখানে যদি 1 বসাই, 2 একে 2, 10 থেকে 2 গেলে 8। এখানে যদি 2 বসাই, 2 দুগুণে 4, 10 থেকে 4 গেলে 6। এখানে যদি 3 বসাই, 3 দুগুণে 6, 10 থেকে 6 গেলে 4। এখন আমরা এটা চিত্রে দেখাবো। এই পাশে কিউডি বাম পক্ষে দাম, এখানে 0। আচ্ছা, পি হবে তখন কত? 1, 2, 3। তুমি এখানে 1, 2, 3 দেখো। এগুলো তোমার স্কেলে সেন্টিমিটার পোর্শন আছে। এগুলো আমরা যখন একাদশ শ্রেণীতে ষান্মাসিক পরীক্ষার আগে পড়েছিলাম তখন তোমাদেরকে একদম এক একটা অংশ ভেঙে খুব ডিটেল বোঝানো হয়েছিল, একেবারে বিস্তারিতভাবে। তারপরে এখন যেহেতু তোমরা অনেক দিন হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে, সেই জন্য আরেকটু বিস্তারিত আলোচনাগুলো করে দিচ্ছি যাতে পরীক্ষার জন্য প্রস্তুতিটা ভালো থাকে। আচ্ছা, এখানে দেখো 4, 6, 8 ব্যবধানগুলো একটু খেয়াল করো। 0 থেকে 4, 4, 4 থেকে 6, 2, 6 থেকে 8, 2। আমরা নিতে হবে 2, 4, 6, 8 ব্যবধানগুলো আমাকে অবশ্যই সমানভাবে নিতে হবে। যখন 1 টাকা তখন পরিমাণ কত? 8। যখন 2 টাকা তখন পরিমাণ কত? 6। যখন 3 টাকা তখন